চুপ্পুকে রাষ্ট্রপতি হিসেবে রাখা হয়েছিল, কারা তাকে রাখতে বাধ্য করেছিলেন তাদের নাম প্রকাশ করতে বাধ্য করবেন না। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তের সবচেয়ে বড় আলোচিত বিষয় হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ। নির্ধারিত বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই রাষ্ট্রপতি পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন শাহাবুদ্দিন চুপ্পু। আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু 24 জুলাই 2026 শুক্রবার ঠিক বিকেল 5টা 1 মিনিটে তিনি জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদের কাছে তার লিখিত পদত্যাগপত্র জমা দেন এবং সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার হাফিজউদ্দিন আহমেদ নিজেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদের দায়িত্ব গ্রহণ করেছেন। ইতিমধ্যে আপনারা জানেন, যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি সেই দিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও শপথ নিয়েছি যদি প্রয়োজন হয়। একইভাবে আমাদের কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন এই পদত্যাগ? কোন চাপের মুখে বর্তমানে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু? চিঠিতে লিখিত শারীরিক অসুস্থতা কি একমাত্র কারণ, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো রাজনৈতিক চাপ বা ভূ রাজনৈতিক খেলা? অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তার মনস্তাত্ত্বিক দূরত্ব ঠিক কতটা ছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী 23তম রাষ্ট্রপতি? বাংলাদেশের সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলই বা কাকে এই পদের জন্য সবচেয়ে যোগ্য ভাবছেন, বা তাকে নিয়ে বর্তমানে কেন এত হইচই? আজ এই বিশ্লেষণে আমরা উন্মোচন করব এই পদত্যাগের ভেতরের এবং বাইরের সব রোমাঞ্চকর সমীকরণ। কি বা গোপন সমীকরণের খেলা চলছে বর্তমান সময়ে রাষ্ট্রপতি পদ নিয়ে বা রাষ্ট্রপতির এই পদত্যাগ নিয়ে? সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের নামই বা কেন এখানে আসছে বারবার? তো চলুন শুরু করা যাক। শুরুতেই দেখা যাক বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু তার পদত্যাগপত্রে কি কারণ উল্লেখ করেছেন। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের দেওয়া জরুরি সংবাদ সম্মেলন অনুযায়ী বিদায়ী রাষ্ট্রপতি লিখেছেন যে তিনি দীর্ঘদিন ধরে গুরুতর স্বাস্থ্যগত জটিলতায় ভুগছেন। তবে তার হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং কিডনি জটিলতা রয়েছে। এমনকি তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারিও করা হয়েছিল। সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো তার সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি নামক একটি স্নায়বিক রোগ শনাক্ত হয়েছে। এই রোগের প্রাদুর্ভাবের কারণে তিনি মাঝে মাঝে ক্ষণিকের জন্য পুরোপুরি অচেতন বা জ্ঞানহীন হয়ে পড়েন। মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু তার চিঠিতে স্পষ্ট লিখেছেন, এই শারীরিক ও মানসিক অসামর্থ্যতার কারণে রাষ্ট্রপতির মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের সার্বক্ষণিক দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। বর্তমানে তার দীর্ঘমেয়াদী ও নিবিড় চিকিৎসার প্রয়োজন, আর তাই তিনি সংবিধানের 53 অনুচ্ছেদ মেনে পদত্যাগ করেছেন। সংবিধানের নিয়ম অনুযায়ী স্পিকার এই পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি নিজেই এই গুরুভার সামলাবেন। তবে দর্শক, আপনি যদি ভেবে থাকেন কেবল অসুস্থতার কারণে এই পদত্যাগ, তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে আপনি মুদ্রার একটি পিঠ দেখেছেন। এর পেছনে রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েন এবং এক গভীর মনস্তাত্ত্বিক যুদ্ধ। আসলে কি বা সেই মনস্তাত্ত্বিক যুদ্ধ? কি টানাপোড়েন রয়েছে বর্তমান সময়ে বা আগের হিসেব অনুযায়ী? নাম্বার 1, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে দূরত্ব ও অপমানবোধ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স এবং অভ্যন্তরীণ বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী 2024 সালের আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালালে সংসদ ভেঙে দেওয়া হয়। এরপর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলেও রাষ্ট্রপতির সাথে সরকারের এক অদৃশ্য দূরত্ব তৈরি হয়েছিল। মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু নিজেই আক্ষেপ করে বলেছিলেন যে গত 7 মাস ধরে প্রধান উপদেষ্টার সাথে তার কোনো আনুষ্ঠানিক বা নিবিড় বৈঠক হয়নি। শুধু তাই নয়, তার নিজস্ব প্রেস বিভাগ বাতিল করা এবং বিশ্বজুড়ে বাংলাদেশের বিভিন্ন দূতাবাস থেকে তার সরকারি প্রতিকৃতি বা ছবি হঠাৎ সরিয়ে ফেলার কারণে তিনি অত্যন্ত ক্ষুব্ধ ও লজ্জিত বোধ করছিলেন। তিনি একে তার পদের অবমাননা হিসেবে দেখেছিলেন। নাম্বার 2, লন্ডনের শেখ হাসিনার সাথে গোপন ফোন আলাপের গুঞ্জন। সবচেয়ে বড় ধাক্কাটি আসে চলতি বছরের মে মাসে, অর্থাৎ 2026 সালের মে মাসে চিকিৎসা শেষে লন্ডন সফরকালে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ভারতের নির্বাসনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেন বলে বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে উঠে আসে। রাজনৈতিক মহলে খবর ছড়ায় যে আগামী ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার এবং আইনি লড়াই লড়ার যে পরিকল্পনা, তার পেছনে কোনো না কোনোভাবে এই যোগাযোগ ভূমিকা রাখছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে এক প্রকার বার্তা বা ইঙ্গিত দেওয়া হয়েছিল সরে দাঁড়ানোর জন্য। ফলে বর্তমান প্রেক্ষাপটে তার এই পদত্যাগ কেবল স্বেচ্ছায় নয়, বরং নানামুখী রাজনৈতিক পরিস্থিতির এক অনিবার্য পরিণতি। যদিও বা গোয়েন্দা রিপোর্টে এই তথ্যটি লিক হলেও এর কোনো সত্যতা পাওয়া যায়নি। তবে আসলে গোয়েন্দারা এটি প্রকাশ করতে চাননি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আসলে শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপ করেছেন। তাদের কাছে হয়তোবা কোনো ডকুমেন্ট রয়েছে, কিংবা তারা এটিকে বর্তমানে একটি লিক হিসেবে প্রচার করেছেন, কিন্তু কোনো নির্ভরযোগ্য সূত্র বা কোনো সত্যতা প্রকাশ করেননি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের এই বিদায়ের পর এখন দেশজুড়ে আলোচনার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি।
আর এই গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যেই নতুন এই আলোচনাকে উস্কে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অত্যন্ত প্রভাবশালী আইন, বিচার ও সংসদ বিষয়ক সাবেক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি স্ট্যাটাস দিয়ে পরবর্তী রাষ্ট্রপতি পদের জন্য নিজের পছন্দের কথা স্পষ্ট করেছেন। ডক্টর আসিফ নজরুলের মতে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে সবচেয়ে যোগ্য ব্যক্তি হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসিফ নজরুল তার যুক্তিগুলো তুলে ধরে লিখেছেন যে শেখ হাসিনার দীর্ঘ দুঃশাসন ও কঠিন সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত সাহসিকতার সাথে দলের হাল ধরে রেখেছিলেন। তিনি বহুবার কারাবরণ করেছেন, নির্যাতিত হয়েছেন এবং অসামান্য ত্যাগ স্বীকার করেছেন। আইন উপদেষ্টা আরও বলেন, রাজনীতিবিদদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন মডারেট বা উদারপন্থী, অত্যন্ত সদাচারী এবং একজন চমৎকার সুবক্তা। শুধু তাই নয়, বিএনপির বর্তমানে শীর্ষ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে মির্জা ফখরুল ইসলামের দীর্ঘদিনের চমৎকার বোঝাপড়া রয়েছে। পাশাপাশি প্রয়াত দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছেও তিনি অত্যন্ত বিশ্বস্ত ও সন্তানসম একজন ব্যক্তিত্ব। তাই আসিফ নজরুলের চোখে মির্জা ফখরুল এই মুহূর্তে দেশের অভিভাবক হওয়ার জন্য সবচেয়ে যোগ্য চরিত্র। তবে ডক্টর আসিফ নজরুল আসলে কাকে চাইছেন সেটি কোনো কিছুই ম্যাটার করে না, তার চাওয়া পাওয়ায় কিছুই আসে যায় না, কারণ তিনি সরকারের কেউ নন বা বিএনপির কেউ নন। এখানে তারেক রহমান এবং বিএনপির শীর্ষস্থানীয় নেতৃত্বরা যাকে যোগ্য মনে করবেন বা বাংলাদেশের সংসদ সদস্যরা যাকে যোগ্য মনে করবেন, সেখান থেকেই রাষ্ট্রপতি হিসেবে যোগ্য ব্যক্তি বেরিয়ে আসবে। ডক্টর আসিফ নজরুলের এই ব্যক্তিগত মতামতের বাইরেও রাজনৈতিক অঙ্গনে কিন্তু আরও বেশ কয়েকটি ভারী নাম নিয়ে জোর গুঞ্জন চলছে। দেশের পরবর্তী 23তম রাষ্ট্রপতির দৌড়ে মূলত বিএনপির 3 শীর্ষ নেতা এবং একজন আমলার নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম বাদেও এই তালিকায় রয়েছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির স্থায়ী কমিটির এই প্রবীণ সদস্য ও সাবেক মন্ত্রীকে তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে রাষ্ট্রপতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাকে হয়তোবা রাষ্ট্রপতি পদে দেখাও যেতে পারে এমন একটি ধারণা রয়েছে, কারণ তার সম্পর্কে ইতিবাচক শব্দ শোনা যাচ্ছে। ডক্টর আব্দুল মঈন খান দলের আরেক স্থায়ী কমিটির সদস্য, যিনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং মৃদুভাষী কূটনীতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। জাতীয় ও আন্তর্জাতিক মহলে তার গ্রহণযোগ্যতা অনেক বেশি। চুক্তিভিত্তিক সিনিয়র সচিব রাজনৈতিক মহলের গুঞ্জন অনুযায়ী বর্তমানে সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক নিয়োজিত থাকা একজন অভিজ্ঞ সিনিয়র আমলা বা সাবেক সচিবের নামও এই তালিকায় রয়েছে। তবে এই বিষয়ে এখনো দল বা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক যৌথ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়নি। এছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামটি সবচেয়ে বেশি উচ্চারিত না হলেও তিনি কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছেন। দল এবং সরকারের উপদেষ্টাদের একটি বড় অংশের প্রথম পছন্দ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আবার তিনি অনেকের কাছেই অপছন্দ বিএনপির মধ্যেও। তবে তিনি নিজে এই আলংকারিক পদে যেতে রাজি হবেন নাকি আগামী সাধারণ নির্বাচনে সরাসরি অংশ নিয়ে নির্বাহী ক্ষমতার কোনো পদে বসবেন, তাই দেখার বিষয়। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অধ্যায়ের অবসান ঘটল। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদের অধীনে দেশ এখন নতুন রাষ্ট্রপ্রধান খোঁজার প্রক্রিয়ায় পদার্পণ করছে। ডক্টর আসিফ নজরুলের আকাঙ্ক্ষা অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বঙ্গভবনের চাবিকাঠি হাতে পাবেন, নাকি অন্য কোনো চমক অপেক্ষা করছে বাংলাদেশের রাজনীতিতে? আপনার কি মনে হয়? বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে আপনার সবচেয়ে যোগ্য বলে মনে হয়? কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তথ্যগুলো জানিয়ে দিন। এই ধরনের আরও ইনডেপথ পলিটিক্যাল অ্যানালাইসিস এবং ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।